বাবা যা চলছে আমার উপর দিয়ে, মা গো মা গো মা, উফ, বিশাল খাটে যাচ্ছে। তবু আনুমাসিক হাত ধরে আমি উঠতে যাচ্ছি, আনুমাসির হাত ধরে রয়েছি, আঁচল ধরে রয়েছি, আনুমাসি আঁচলে পেঁচিয়ে রেখেছি, আমাদের যা চলছে এ মানে অন্যে হলে এতক্ষণে পালাই পালাই করে চলে যেত। মা গো মা, আমার বেলায়ও এত কষ্ট হয়নি আমার, বাবাকে নিয়ে আমার কোনো সময় কোনো কষ্ট হয়নি। ওই কি জানি ফটোর ওই জায়গাটা বলি না, মোবাইলটা খারাপ এর জন্য ওটা ওই করলাম। বাবাকে নিয়ে আমার এত কষ্ট হয় কোনো সময়, বাবাকে নিয়ে আসলে মাকে নিয়ে অসুবিধায় পড়ে গেছি এখন। তাও তো সব হচ্ছে অন্যেরা, আমি তো সবার আশীর্বাদে সবার চায় যেটাকে বলা হয়। এখনো এনাদের যা অবস্থা হয়ে গেছিল না, বাপরে বাপ, এখান থেকে টেনে আনা যে এখনো আমি ভাবছি আজকে কত তারিখ, 2026-এর। মা গো, সবাই বলে যে আমি টেনে তুলেছি, এমনিতে তো আমি সবসময় একটু অসুস্থই। মা মানে রিটায়ারমেন্টের আগে অনেক ওরকম বারবার করে অসুস্থ হয়, মানে একটু নরম সরম আছে। অনেকে যেমন আমার বাবা এরা যেমন শক্ত হতো, মা একটু নরম সরম, কিন্তু বলতে নেই কখনো হাঁচি কাশি এইসব জনিত কিছু হতো না মায়ের, এইসব জনিত ছিল না কিছু। সবসময় ওই আর্থ্রাইটিসের কষ্ট, আসলে আর্থ্রাইটিস আর সুগার এই দুটো জিনিস যাদের যাদের আছে, উনি আর্থ্রাইটিসের পেশেন্ট না, অনেক বছর ধরে ডিফেন্সের ডাক্তার পর্যন্ত ওনাকে দেখেছে। মানে আমাদের এখানে একজন ডিফেন্সের ডাক্তার ছিল, তার প্রফেসর ছিল হচ্ছে অবনী রায়চৌধুরী। তো এত শরীর খারাপ হয়েছে হঠাৎ করে, হঠাৎ খেলছিল, মানে আমি মার এক দাদা খেলছিলাম আমরা, মানে আমাদের ঘরটা না কেমন গোল 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 ছিল, এই সে খেলছিল কি জানি খেলে বলে লুকোচুরি। হঠাৎ করে মা জব্দ হয়ে যাচ্ছে, শরীরটা জব্দ হতে 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 একদম নড়তে পারছে না, কি হলো ব্যথা ব্যথা ব্যথা, মানে একদম শুষে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এই ডাক্তার ওই ডাক্তারের কাজ হচ্ছে না, তারপরে তো অনেক ডাক্তার দেখিয়েছি সে বাড়িতে এনে এনে, তখন তো বাড়িতে ডাক্তার আসতো, এখন তো আর বাড়িতে ডাক্তার আসে না, সে কিছুতেই না কিছুতেই না। তারপরে আমাদের এখানেরই একজন মানে এখানকারই ছেলে, সে তাও আবার মায়ের মানে আমাদের প্রতিবেশী তুই বলা যায়, আবার মায়ের মা যখন স্কুলে পড়তো সেই দিদিমণির বোঝাই ছিল, এরকম কিছু একটা কোনো একটা দিদিমণি ছিল সে। তো আর আমাদের প্রতিবেশী হয়েছে, সে তখন ডিফেন্সের ডাক্তার। তার আবার প্রফেসর ছিল হচ্ছে অবনী রায়চৌধুরী, সে তাকে ডাকা হয়, মানে সে ছিল। তো সেই হিসেবে আসে এসে দেখে, এখন ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডিফেন্সে। তো এসে দেখেন, সে দেখে বোধহয় বলছে যে একটা ইঞ্জেকশন দিতে হবে, তবু উনি ইসে করেননি। তো বাড়ি গিয়ে তারপরে উনি ইঞ্জেকশনটা দেন। হ্যাঁ, বলতে নেই মা 10-15 আধ ঘন্টার মধ্যে মা খারাপ হয়ে যাচ্ছে ওই ইঞ্জেকশন, ওই মার ফার্স্ট স্টেরয়েড বুঝেছে। ওই পরে তারপর তো উনি একদম হাতের নাগালের বাইরে স্বাভাবিক করে চলে গেছেন অন্য জায়গায়, এই ডাক্তার থাকলে। তারপরে যে মা বাড়িতে যত বেশি ডাক্তার দেখানো সব মায়ের জন্য। আমার বাবা তো 2 টাকার ডাক্তার, মানে হাসপাতালে যাবে 2 টাকায় দেখাবে চলে আসবে। সবচেয়ে বড় কথা, আমার বাবা ওই ওষুধের দোকানে বসবে, বসে থাকবে, এই ওর সাথে কথা বলে 2 টাকা দিয়ে আমার বাবার হয়ে টাকা পাচ্ছে। তারপরে তো বয়সকালে হার্টের সমস্যা, আমাদের পুরো পুষ্টিতে হার্টের সমস্যা, আর এমনিও বেটা ছেলেদের হার্টের সমস্যা হয়। আর বিশেষ করে যারা জার্নি করে, ডেলি প্যাসেঞ্জারি করে, হুটহাট করে একটু শরীর খারাপ লাগছে ফট করে ওষুধ খাচ্ছে, কারণ তাদের মাথার চিন্তা থেকে আমাকে দৌড়াতে হবে, খেয়ে যে একটা বজ্রাসন সেটারও সুযোগ পায় না, তো শুধু দৌড়াচ্ছে, জীবন কিন্তু দৌড়ে দৌড়েই গেছে। সেই হিসাবে বাবার চাপ দিচ্ছে, নাহলে বাবা এবং হাসপাতাল থেকে বেরিয়ে এসেও বাবা মা তো একটু ল্যাগব্যাগে ছিল, তো ল্যাগব্যাগেও বলবো না, স্কুল টিস্কুল তো সবই করলো, চাকরি বাকরি ঘর সংসার, সাইকেল চালিয়ে যাওয়া এদিক ওদিক সব করতো। তো হঠাৎ করে আসলে শরীরে ওনার বাতের কাজটা আছে, আমার দিদিমার বাতের কাজ আছে, আমার বাতের কাজটা
যাবে না। এখন ওনার নর্মাল সব কিছু, মানে নর্মাল ওষুধেই থাকবে, এখন এজ হয়ে গেছে, আর চলবে না কিচ্ছু। সেই হিসাবে দেখো করোনা কাটলো, এই কাটলো ওই কাটলো। তার আগে তো আমি 19 সালে কলকাতায় ছিলাম, তখন আসলাম, তখন কলকাতা থেকে এসে দেখতাম মাকে এরকম গোবর ধরে ওঠাচ্ছে বসাচ্ছে, এরকম মানে পুরো এরকম রান্না বান্না অন্যের বাড়িতে। সেইখান থেকে খাড়া পড়েছি, মানে এমনটাই খাড়া হয়েছে যে এদিক যাওয়া ওদিক যাওয়া, নিজেই টোটো অটো ধরে চলে যাচ্ছে এদিক ওদিক, এরকম অবস্থা। তারপর ধর আফটার আমার বাবার আমি যখন আবার আসলাম তখন আবার শীর্ণকায় ওই আমি যা পড়েছি যে আর্থ্রাইটিসের এই যে বাতের কি ইসেতে সমস্ত পেশিকে নষ্ট করে দেয়, ইভেন হার্ট যে ধুকপুক ধুকপুক করে সেটাও নষ্ট করে দেয়, সমস্ত পেশির ওপর ওরা ওই করে দিচ্ছে। যার জন্য ওনার হার্টেরও সমস্যা হচ্ছে, সব কিছুতে। আর শরীরের যে পিছলা পিছলা ভাবটাকে তো নষ্ট করে দেয়, যার জন্য সব কিছুতেই সমস্যা হয়। আর হাঁটু ফাটু তো মানে এক একটা বেলের মতো হয়ে থাকে, কখনো হাঁটু কখনো এই ব্যথাটা করে, আর হাঁটুগুলো ইদানিং খুব ফুলে গেছিলো। তারপরে ওই যে কোড়ালি যেটাকে বলে, তারপরে আমি তো খুব বকাবকি করতাম, পা ঝুলিয়ে বসে থাকতো, তারপর পা মেলে বসে থাকতো, মানে ভীষণ ব্যথা, গিঠে গিঠে ব্যথা। তো এই জিনিসটা যে আমি একেবারে অন্য তা নয়, কারণ আমার মায়ের বান্ধবীর ননদের এরকম ছিল, বুঝতে পেরেছো? তো মায়ের মতো এতটা না, তবে শুনেছি খুব ইয়াং বয়স থেকে হাঁটতো আর ফটফট করে আওয়াজ হতো আর কি, স্ক্যালিটনের মতো। তো আমি আমার যে দাদু বাড়ি পড়তে যেতাম, বা দাদু বাড়ি, তার ওয়াইফ আর তার মা, বুঝতে পেরেছো, মানে দাদু মানে দিদার মা, সারা জীবন উনি হাঁটছেন চলছেন মা গো মা গো মা গো বাবা গো মা গো বাবা গো মা গো করেই বেঁচেছেন। নিজের চোখে দেখেছি যে আর্থ্রাইটিসের পেশেন্ট, বাতের পেশেন্টের যে কী কষ্ট। বাবা গো মা গো বাবা, মানে ওনার মানে মুদ্রা মুখের মানে মানে প্রতিটা স্টেপ দিচ্ছে ওনার ব্যথা, এই জন্য সবসময় বলছে বাবা গো মা গো মা গো মা গো। তেমনি ওনার মেয়েটার ওয়ান অনলি চাই, তার ওইরকম অবস্থা ছিল। বাত তাকে আমাদের এখানে একজন ডাক্তারবাবু ছিলেন সাধন সেন, মানে আমাদের অশোকনগরের মানে নমস্য উনি, খুবই নমস্য, মানে বলতে পারো এটা তো উদ্বাস্তু কলোনি এলাকা, যেমন যাদবপুর এটা, সেই অশোকনগর যে জায়গাটা, এক ডাকে কখনো সাধন সেন লিখবে, অশোকনগর বিধানসভা সাধন সেন, ডক্টর সাধন সেন, দেখবে ওনার সম্বন্ধে সব জানবে, যে মানে এত হিতৈষী জনদরদি, সত্যিকারের বোধহয় ওথ নিয়ে এরাই ডাক্তার হয়েছে, ওথ নেওয়া যে মানুষকে ভালো রাখবো। সে কমিউনিস্ট উনি এবং ওনার ওয়াইফ, উনি তো এত বড় ডাক্তার, নিজেকে তো সারাতে পারেনি, বাতে ওনাদের একটা অটো ধরা ছিল, অটোর থেকে টুক করে নামতো, টুক করে উঠতো, মানে পা কষ্ট পেয়েছে এদের। আমার মায়ের আমার মা চলনদারি ছিল, করোনার পরে পুরো কাজে লোক ছাড়িয়ে দিলে ও কাজে মোটেও না, সব নিজে করেছে। এখানে কি হয়েছে, তারপর সুগার কোনোদিন ওনার বাড়ে, সুগার সবসময় ওনার কমে, আর ওনার যতবার হাসপাতালে গেছে সুগার কমে, মানে এই এমন জিনিস ঘটেছে যে পরে এসে শুনেছে সুগার ফলের ফলে 32 বছরের ছেলে, ধর আমাদের পাড়ার, কেউ বলছে আমার মামার এই বয়স সাইকেল চালাতে চালাতে সুগার ফল করে কেউ কিছু বুঝতে পারেনি, রাস্তায় যে পড়েছে কেউ উঠিয়ে এটা করা ওটা করে বুঝতে পারে মারা গেছে, কেউ বলছে হসপিটালে নিতে নিতে ওই হয়ে গেছে, বুঝতে পেরেছে? তো আমরা তো বুঝতে পারি সুগার ফল করে। হ্যাঁ, তার জন্য আমার যতবার কাছে বলতে নিয়ে ভাড়া কাটিয়ে কাটিয়ে বেঁচে এসেছে, প্রচণ্ড সুগার ফল করে, মানে ডাক্তার গেলে পরে বলে কি পেশেন্ট রয়েছে কি করে, মানে অনেকের হয় না ছপ করে নেমে যায়, নর্মাল থাকে ছপ করে নেমে যায়, একটা ইস হয়েছে, খাওয়া দাওয়া কমে গেছে, তারপর একটা গরম পড়েছে, এবারের গরমে তো অনেকেরই স্ট্রোক, অ্যাটাক, সুগার ফল এগুলো তো হবেই হবে। হ্যাঁ, করোনার পর থেকে সবারই শরীর টরীর না একটুখানি দুর্বল হয়ে গেছে, জানি না কেন, বোধ হয় কি ওই যে নাকে, আমার তো মনে হয় নাকে ওই মাস্ক নিয়েছে, সবার নিঃশ্বাসটায় বাধা পড়েছে বলেই কি না জানি না, কিছু তো একটা, বা জীবাণুটাকে ঢুকে হয়তো এখনো অ্যান্টিবডিটা তৈরি হয়নি, বা এই জীবাণুর সাথে লড়বার জন্য এখনো বোধহয় তৈরি হয়নি, কারণ করোনা তো অনেক অর্গান নষ্ট করে দেয় না। তো যাই হোক, সবাই দেখবে বলবে যে দুর্বল, যে ভ্যান চালক আগে 10বার ট্রিপ দিত, সে বলবে আমি এখন 5বার ট্রিপ দিই। আমার সাথে একবার পরিচয় হয়েছিল একজন যে রাজমিস্ত্রির মতো, মাথায় ওই নিয়ে ওপরে উঠে, মানে উনি যোগান বলতো আগে ছটপট ছটপট করে উঠে এতবার কাজ করে, এখন 2 দিন অন্তর একদিন কাজে যায়, পেরে উঠছে না, মাথায় দিয়ে ওই
টিভি দ্বারা প্রচণ্ডভাবে অনুপ্রাণিত, উনি প্রচণ্ডভাবে অনুপ্রাণিত, এবং টিভি দেখতে না বললে উনি রেগে যান, এবং মাঝে মাঝে তো সব কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে মানে ঘরের মধ্যে অশান্তি করেন, আবার টিভি। তো মাঝে মাঝে আমার টিভিটা সাদা কালো, আমি বলেছি টিভি আমি সারাবো না, আমার এই টিভিটা পছন্দ না, বলেছিলাম অন্য টিভি আনতে, তারপরে উনি এই টিভিটা দেখে, সেটাই টিভি আনতেও দেয় টিভি সাদা কালো। আমি বলেছি টিভি আমি সারাবো না। মাঝে মাঝে আসলেই লোক একটু ছুটছে, 500 টাকা রং চলে গেছে, সাদা কালোটা দিচ্ছে, বলে তো আমার সুবিধা হচ্ছে, কারণ চোখে নাকি চাপ কম পড়ে। তো ঠিক আছে, চোখে চাপ কম পড়ে, কিন্তু কন্টিনিউয়াস দেখলে তো চোখে চাপ পড়বেই। ওনার চোখে লেন্স বসানো, অপারেশন করে, ছানি অপারেশন করে টাকা, মানে প্রায় লাখ টাকার কাছে খরচ হয়েছে। হ্যাঁ, সবচেয়ে এ ক্লাস কাজটা করা হয়েছে। তো সেটা, এবং বলতে নেই উনি চশমা ছাড়াই সব দেখতে পেতেন। কাজ হয়েছে খুব ভালো চশমা ছাড়া, কারণ আমাদের এখানকার এ ক্লাস ডাক্তার দিয়েও করানো হয়েছিল। তো ঠিক আছে, সব চলছে, কিন্তু কন্টিনিউয়াস টিভিটা দেখা উচিত না আমার মনে হয়। আর ওই যে দয়ের মতো দেখবি যারা কম্পিউটারে কাজ করে, একসময় কোমর, মেরুদণ্ড, মানে স্পাইনাল কর্ড দিয়ে, এবং বিভিন্ন ধরনের নার্ভাস প্রবলেম হয় তাদের, নার্ভজনিত, পেশিজনিত, ওই যে যেহেতু মেরুদণ্ডটা দিয়ে সুষুম্নাকাণ্ডটা দিয়ে ওঠানামা করে, তো সব কিছু মাথার থেকে পুরোটা যায় মস্তিষ্ক থেকে। আর টিভিটা তো মাথার মধ্যে একটা কাজ করে, যেটা হচ্ছে তুমি ভাবছো, শুনছো, সব কিছু। তো এটা একটা কাজ হচ্ছে, তোমার কন্টিনিউয়াস টিভি দেখে। আর টিভির মধ্যে কি দেখে, ধরো নেহা কাপুর কেঁদে ভাসাচ্ছে, গীতা মা কেঁদে ভাসাচ্ছে, মানে ট্যালেন্ট হান্টের সমস্ত যে ট্যালেন্ট যারা আছে, হাই ট্যালেন্টেড, কেউ জুতো পালিশ করে, কেউ ওই করে, তারা তাদের জীবনী বলছে, আর মা কেঁদে ভাসাচ্ছে, তারাও কেঁদে ভাসাচ্ছে, মাও কেঁদে ভাসাচ্ছে। আরে জাজ কে কাঁদবে সের জন্যই তো এটা চলছে। আর এইগুলো আগে থেকে রিহার্সাল করানো হয়, কে বোঝাবে, টিভির ভিতরের লোকও কাঁদছে, টিভির বাইরের লোকও কাঁদছে, সারাক্ষণই কান্নাকাটি চলছে, সারাক্ষণই কান্নাকাটি চলছে। তারপর আর একজন আছে লক্ষ্মীলাল নাকি, সেও কাঁদছে, যারা যারা আসে এও কাঁদছে, শুধু সব ট্র্যাজেডি চলছে। উত্তম সুচিত্রা বই ছাড়লে দুঃখের বইটা দেখে কাঁদছে, বাবা চোখের মধ্যে যে এত মানে ওয়াটার অফ ইন্ডিয়া থাকে, কি করে আমি মানে একসময় বিরক্ত লাগে না, এত কাঁদতে কাঁদতে কান্নাটাও বিরক্ত লাগে, কাঁদছে দুনিয়া, মানে টিভি আর রিমোটটা বাড়ি বেড়ে এমন এমন চ্যানেলগুলি ঘুরিয়ে আনবে, যেটা শুধু কান্নাকাটির খবর। মালাইকা অরোরার বাবা মালাইকা অরোরাদের ছেড়ে চলে গেছে, তারা খুব কষ্ট করে দাঁড়িয়েছে। মালাইকা অরোরার জীবনী শুনে আমার মা কাঁদছে। আরে ভাই, মালাইকা অরোরা তারপরে কি করছে সেগুলি দেখো, তারপরে সে অন্যের জীবন যে নষ্ট করছে সেটা দেখো। মালাইকা অরোরার অতীত দেখে কাঁদছো, মালাইকা অরোরা তারপরে বর্তমানে কি তৈরি হয়েছে সেটা দেখো। হ্যাঁ, কি বদমাশি করে বেড়াচ্ছে, কি বদামি করে বেড়াচ্ছে সেটা দেখো, সেটা আর দেখে না। ওই মালাইকা অরোরা ওইখানেই দাঁড়িয়ে পড়েছে, বুঝেছে, মানে ফুল স্টপ হয়ে গেছে, কান্নাকাটি। এত ট্র্যাজেডি হলে হবে কি করে? তারপর উত্তম সুচিত্রা কি শিল্পী, সিনেমা কি আছে, কেঁদে যাচ্ছে, বিপাশা দেখে কেঁদে যাচ্ছে, মানে এত রুদালি হলে হবে কি করে? মানে রুদালি, মানে ভাই দূর টিভি তো আমি দেখি না কতবার। তারপরে হচ্ছে আরো এই যে খবরের আগে খবর হচ্ছে, ভোটের আগে যে টিভিতে কাউ 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 কাউ, মানে আমাদের কুকুরগুলো ওদের রাস্তায় কুকুরগুলি যেমন বলে কাউ 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 জমে গেছে মানে আইদার কান্দুলি দেখবে, নয় কাউ কাউ। একটা কোনো লাভ আছে কি? কাউ কাউ, আবার চ্যানেলগুলি অন্য চ্যানেল, যেই এর চ্যানেলে এক ওই চ্যানেলে চলে যাবে, এখানে কাউ কাউ কাউ, মানে কথা বলতে দেরি কাউ 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 কাউ। হ্যাঁ, মানে এমন কাউ কাউ, তাহলে তো আমি একটা ভাঙা ক্যাসেট চালিয়ে রাখতে পারি, খ্যাঁ 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 করতে থাকবে। আমি মনে করি তাহলে যে মোটর বাইকের সাইলেন্সার সরিয়ে দিয়েছে, যে ক্যাট 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 ক্যাট, তাহলে তুমি রাগো কেন ওই আওয়াজে? এখানেও তো কোনো বলে কোনো ওই নেই, কোনো কথা নেই, ওকে কথা বলতে দেয় না, আধ ঘন্টা ধরে কাউ 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 কাউ, মানে তৈরি হয়েই আছে যে আমিও কাউ কাউ করবো, তুমিও কাউ কাউ করবে, বিশ্ব সংসারের সবাই আমরা কাউ 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 করবো, আধটা ঘন্টা কেটে যাবে। কোনো সমাধান বেরিয়েছে কোনো দিনও? কাউ 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 শুনলো? হ্যাঁ, কাউ টিভিটা ছেড়ে ওঠে না। কতদিন আমি চেয়ার সরিয়ে রেখেছি, চেয়ার উল্টিয়ে, টিভির পিছনের ওই যে কি জ্যাক আছে না, যেটা ওই যে কি বক্স জানি, ওই বক্সটার সাথে আটকানো থাকে, ওই যে এখন নতুন ওই যে টিভি সেট টপ বক্স সাথে আটকানো থাকে, কতদিন ওটা খুলে ফেলেছি জানো, যাতে সে তো টিভির আগামাথা বোঝে না, মানে ওই সব সারানো বুঝবে না,
হ্যাঁ, আমি একটু টিভিটা দেখি, সেটাও আমার বন্ধ। আমার ফেলায় রেখায়, আমার ওইখানে রেখে টিভি দেখা বন্ধ করে। আমি তো হাঁটি, আমি তো বারবার কি দেখি, আমি বসে ঘুমিয়ে পড়েছি। তুমি বসে থাকবে কেন ওইভাবে? তোমাকে আমি বারবার বলেছি, হয় টান টান হয়ে শুয়ে থাকো, নয় হাঁটাচলা। আচ্ছা, হাঁটাচলা করা তো বেশি উচিত না এই বয়সে। টান টান হয়ে শুলে আমার হাই ওঠে, হাই উঠে আমার চোয়াল ব্যথা করে। তা ঠিক আছে, তা তুমি যে বলছো আমি বসে বসে আমার হাই উঠছে, সেই কারণে তো তোমার চোয়াল ব্যথা করছে নাকি? কথা আছে যে শুয়ে থাকতে যদি চোয়াল ব্যথা করে, তাহলে হাই উঠলে চোয়াল ব্যথা করবে, আর বসে বসে হাই তুললে চোয়াল ব্যথা করবে। সারাক্ষণ টিভিটা দেখা, টিভির মধ্যে দেখেছে সব ওষুধ খারাপ, সব ডাক্তার ভেজাল, জালি ডাক্তার, হাতুড়ে ডাক্তার সব ছড়িয়ে গেছে। এই দেখুন এক্সপায়ারি ডেট ওভার সব ওষুধ, আর সব জাল ওষুধ বাদ করছে। জাল এক্সপায়ারি হওয়া ওষুধের মধ্যে আবার সিল ছাপ্পা মেরে চলছে। আর কোনো ওষুধে কোনো কাজ হয় না, এই ওষুধগুলি খেলে এই হয় ওই হয় সব বলছে। সেই নিয়ে আমার জন্য আর ওষুধ আনবে না, ওষুধ বন্ধ করে দেবো সব। এই বাড়িতে তুল গালাম পুষ্টির মতো গলা পাইছিস, একটা কিছু বললে গা গা করে, আর গা গা করার ফলে তাও সেই ওষুধটা খায়, গা গা না করলে সে ওষুধও খেত। সব ছেড়ে দেবো, ওষুধ ছেড়ে দেবো, সবাই খারাপ। ডাক্তার পুরো মানে ওষুধ, ডাক্তার, ওষুধ কোম্পানি, মেডিকেল সব খারাপ। জালি কোনো ওষুধ সে খাবে না, মাঝে মাঝে ওষুধ বন্ধ করে দেয় পুরো। তারপরে এরকমভাবে বোধহয় নিজের থেকেই বোধহয় ওষুধ বন্ধ করে দিয়েছে কিছু ওষুধ। এবার আমি তো এনেই যাচ্ছে, আমি তো তাকে তার মতো ওষুধ। এবার আমি তো বুঝতে পারছি না, আমি যে দাদাকে ডাক্তার দেখাই, যেই দাদার সাথে এত বছর উনি ডাক্তার দেখাননি, কোনো বলতে নেই, এত বছর উনি ঠিক ছিলেন। আমি যে দাদাকে দিয়ে মেসেজে সব করাই, আবার চেক আপ করাই, সব কিছু দাদাকে দিয়ে সব পাঠিয়ে দিই। উনি থাকেন জিয়াগঞ্জে, ওখানে আগে ছিল, এখানে চলে গেছে, ট্রান্সফার করেছে। সেই দাদার ইয়েতে উনি সব ঠিক ছিল, যেন এই করোনাটা পর্যন্ত উদ্ধার হয়েছে এই দাদাকে। তারপরে উনি এই টিভিকে ডাক্তার বলে ছেড়ে দিল। এমন ওষুধ যেগুলি ছাড়তেন, এমন ওষুধ উনি ছাড়লেন যেগুলি ছাড়তেন। নিজে থেকে সুগারের ওষুধ ছাড়ছেন, আবার ক্যালসিয়ামের ওষুধ, তারপরে ওনার যে আর্থ্রাইটিসের ওষুধগুলি ডাক্তার চেন করে দিয়ে দিয়েছেন, সেই ওষুধ আমি কি বুঝি কোন ওষুধের কোনটা কি। কখন যে উনি প্রেশারের ওষুধ ছেড়ে দিয়েছেন কিন্তু আমি জানি না। ওনার নাকি প্রেশারের ওষুধ খেলে মাথা ব্যথা করতো, হ্যাঁ সেটা অন্য কারণে হতে পারে। যেমন সব ওষুধ খারাপ সব ওষুধ জাল। এই ওষুধের মধ্যে একটু অন্যরকম রং হয়েছে, তার মানে ওষুধে ছাড়। সে একটা মানে বিশাল ব্যাপার। মানে ওনাকে ওষুধ খাওয়ানো আর ছেলেপেলেকে পড়াশোনা করানো, মানে অনেকে বলে না মারলেও শোনে না, পিটালেও শোনে না, গালাগালি করলেও শোনে না, অনেকে বলে না শুধরাবে না এরা কোনো দিন, মানে উগ্রপন্থীকে ভদ্রলোক বানানো, আর এনাকে ওষুধ খাওয়ানো আর খাবার খাওয়ানো, এই দুটো মানে কি বলবো। মানে লোকে বলে ছোটো বাচ্চা খাবার নিয়ে জ্বালা, এই জন্য অনেকে খাবারের দায়িত্ব নেয় না, ছোটো বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব নেয়। একে ওষুধ খাওয়ানো আর খাবার খাওয়ানো, পারলে ইনি হাওয়া খেয়ে বাঁচতে চায়। কেননা হাওয়াতেও তো পলিউশন আছে, সব কিছু জানে, সব কিছু ভেজাল। ওই যে টিভিতে দেখে, টিভিটা ওনাকে একেবারে বলে না বোকা বাক্সটা ওনাকে একেবারে বোকাই জানিয়ে দিল একদম। আমি কতবার বলেছি টিভি দেখবে না, এত বরঞ্চ তোমাকে বলো আমি ইন্টারনেট ছেড়ে দিচ্ছি, যেটা সম্পর্কে তুমি তথ্য জানতে চাও আমি ছেড়ে দিই। কী হয় ইন্টারনেটটা দেখলে বা শুনলে একসাথে 100 রকম, মানে সেই যেটা তুমি জানতে চাও, যেই টপিকটা সম্পর্কে 100 রকমের মতামত তুমি পাবে, তাই তো? তাতে তুমি একটা আন্দাজ পাবে, সলিড আন্দাজ। আমি বলছি না যে সেই আন্দাজের উপরেই তুমি ডিসিশন নাও, তুমি আরও সেটা নিয়ে ঘাটাঘাটি করো, আরও 100টা তথ্য নাও। কিন্তু টিভিতে ওই 8 ঘন্টা 15 মিনিটের মধ্যে যেটুকুনি তোমাকে দেখাচ্ছে, বা 10 মিনিট বা 5 মিনিট, বা চটকদার নিউজ, একটা ঝট করে নিউজ বলে, কী বলে ব্রেকিং নিউজ বলে, যেটুকুনি শোনাচ্ছে তুমি কিন্তু সেইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ থাকছো। কেননা নিউজ রিডার যেটুকুনি বলবে তোমাকে শুনতে হবে সেইটুকু। সে তার ঘড়ি ধরে টাইম মতো, বা যেই কথাটা বলে অ্যাডভার্টাইজমেন্ট বেশি আসবে সেইভাবেই কিন্তু সে এটাকে জিনিসটা প্লেস করবে। তারপরে কী হলো সে কিন্তু টাটা বাইবে। তোমার কিন্তু এটা বুঝতে হবে কে কার বোঝে। সে যে টিভিকে ধন্বন্তরী একবারে বেদবাক্যের মতো নিয়েছে, কী করে বুঝবো? সে পুরো প্রেশারের ওষুধ ছেড়ে দিয়েছে, এমনিতেই
তো ওষুধ আপ ডাউন করে, সে ওকে ওকে খাওয়ানো যায় না, কত ভালো লাগে এরকম করে। ওষুধ একটা ছোট্ট জিনিস খাবে না, আর ডাক্তার মানে সব ফলস, যারা পুরো ডাক্তার সেও ফল। এক কোথায় নাকি 20 বছর ধরে ডাক্তারি করার পর দেখা গেছে সে ডাক্তারটা, আমি কি বলিস, তাও তো বাঁচতে হবে তো, বাবারে বাবা। তারপর সব খাবারই সে খেয়ে খেয়ে অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যাবে, খাওয়া খেয়ে বাঁচতে পারবে নাকি, কী করবো, খাবার খাবে। নেমন্তন্ন টেমন্তন্ন থাকলে যারা ধরো আমাদের খুব ক্লোজ আছে না, ধরো আমার মাসি, যা আমার যে মাসি যে এত দৌড়াদৌড়ি করছে, খাবার যদি দিয়ে দিতে চায় আমাকে দিবি না, ফোন করে বলবে এত তেল দিয়েছিস কেন, এই দিয়েছিস কেন, খাবার আয় ডেকে আনবে, এসে বলবে তেলগুলি দিয়ে তুই আবার চান কর, এই কর, খায় মা এত তেল ঢেলেছিস, এই সেই বোকা বুকে, এটা খাবো না, ওটাতে স্যাশের গন্ধ, স্যাশের গন্ধ মানে যে মশলার স্যাশের গন্ধ, ওইটাতে এক ফোঁটা গন্ধ বাতাস নেই, গিয়ে মুশকিলে কোন দিকে যাবে। মানে ধরো যে এই মাছটা রান্না করেছে, মাছটাতে কোনো গন্ধ বাতাস নেই, তারপরে মাছটা শুধু ভালো না, মানে যাতে খেতে না, আর যদি গন্ধ বাতাস হচ্ছে স্যাশের গন্ধ, ওই নেমন্তন্নকারীর স্যাশের গন্ধ, কোন দিকে যাবে তো, মানে সে না খাওয়াই বাচ্চাদের মতো, বাচ্চারা যেমন এইখানে টোপলা, এইখান দিয়ে জল, এখান দিয়ে তরকারি, এখান দিয়ে ভাত, কী করে মুখের মধ্যে কোন মানে কারখানার মতো দুটো আলাদা করে ফেলে, আবার মধ্যে জল, হ্যাঁ কী সুন্দর করে ফেলে, খাওয়া নেই যতক্ষণ তেল হচ্ছে সেই খাওয়া নেই, ভীষণ মানে প্রচণ্ড খাওয়া নিয়ে ঝঞ্ঝাট করে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে এর জন্য, এইবার ওষুধ ডাক্তার, এবার খাওয়া দাওয়াটা নিয়ে তো করতে পারিনি, আমি কাইমাই কাইমাই ভীষণ করি, আমাকে তো বলে পুষ্টির গলা, চড়া গলা ভীষণ, হ্যাঁ সে আমার গলার ভলিউম বেশি, ঠিক আছে, আমার বাপ কাকা দাদা সবারই গলার ভলিউম বেশি, আমাদের বেশি, তাতে তো খাইয়েছি, খাওয়াটা তো হয়েছে, সে যে ওষুধ বাতিল করেছে সেটা কি, সে তো আর আমি বুঝতে পারছি না, না সে যে ওষুধ বাতিল করে দিয়েছে, সে আমাকে ওষুধের স্ট্রিপগুলি দেয়, এই ওষুধ লাগবে, আমি একবারে 1 মাসের করে নিয়ে আসি। সে যে শিক্ষিত হবে, আমি যে এইটা খেয়াল করিনি যে চুপচাপ সব কিছুতে হাসছে খেলছে, হ্যাতে হ্যাতে হ্যাঁ মিলিয়ে মিলিয়ে এই দিকটা খাওয়া দাওয়া নিয়ে তো পাচ্ছে না। আর টিভি দেখাটা আমাকে বাইরে বের করে দেয়, ঘুরতে যায়, সে টিভি দেখছে, ঠিক আছে, তাও আমি আসার পরে এমন খিচমিচ করি, টিভিটা বন্ধ করো তো, কোনো একটা গল্প করছে, টিভিটা ঘুরাচ্ছে সারাক্ষণ, বলে বোঝা যাচ্ছে যে তুই ওঠ, আমি টিভিটার দিকে তাকাবো, চুপ করে মনিটার চোখে কথা বলছি, আমার দিকে মুখ নেই, তার নজরে হুঁ হা তোমার কথা, তাহলে তুমিও যখন কথা বলবে হুঁ করবো, তখন দেখবে কেমন লাগে, বুঝতে পেরেছো? আমি যখন কথা বলবো, তুমি যখন হুঁ ওরকম কোনো রেস, মানে আমি শুনছি তো, এটা জানি তো, এটা রে মানে তুই তাড়াতাড়ি থাম, তারপরে টিভিটা দেখি, এত টিভির নেশা, কেউ যেন না আসে বাড়িতে, ঠিক আছে, তারপর যে একটা কিছু দেখো, একটা ঠাকুরের বই দেখো, একটা সিনেমা, সারাক্ষণ টিভিটা ঘুরাচ্ছে, যে ভোটেরা এত মানে খবরের চ্যানেলে, কিন্তু কোনো কিছু তুমি একবার তথ্য জিজ্ঞাসা করো, কিছু একবার লেখাটা শোনে, একবার ঝগড়াটা শোনে, একবার নিচে কী হয় সেটা শোনে, নিয়ে পড়ো, হোটেলে একটা লেখা থাকে না কিরকম কিরকম, এদিকে টিভির ভিতরে একটা জিনিস বলছে, আমি দেবো, মানে কোনো কিছু নিয়ে তুমি একটা তথ্য জিজ্ঞাসা করলে বলতে পারো, তারপরে আমি তো শুধু ঘুরাই, নিজেই বলে আমি তো পুরোটা দেখি না, কেমন ঘুমাই, এই বলে আমি নিচেরটা করি, এই বলে আমি নিচেরটা কে পড়ে, নিচেরটার মধ্যে কোনো সলিড খবর আছে নাকি, মুখে বলছে আমি শুধু শুধু নিচেরটা দেখতে যাবো, নিচে যে লেখাগুলি যায়, উপরে তো আমি শুধু ব্রেকিং নিউজগুলি দেখছিলাম, সে মানে টিভিটা থেকে চোখ সে সরায়, এই হালে হয়তো আমার ক্যাটোরের ঠেলায়, মানে গাই মাই করে প্রচণ্ড করি ঠেলায় রামায়ণ দেখা শুরু করেছিল, বুঝেছো, রামায়ণ দেখা শুরু করেছিল সবে, আমি কত বলেছি মা সন্তোষী হয়, এগুলি দেখো দেখো, হয় না, হয় না, আমার টিভি সিরিয়াল দেখা, আমি একটা টিভি সিরিয়াল দেখো, লোকনাথ বাবা, এই আমি চাই যে একটা দিকে মাথা থাকবে, সারাক্ষণ কোনো ডিসিশন নিতে পারে না, মানে সারাক্ষণ মাথা চঞ্চল, চঞ্চল না মানে ফিকল, একবার এটা করছে, একবার এটা করছে, এটা করছে, কোনো দিকে স্থিরতা নেই, তার মানে তোমার মাথা স্থিরতা নেই, তোমার মাথা সারাক্ষণ কাজ করছে, একটা দিকে তখন মনোযোগ সহকারে, তারপরে মাথাটা শান্তি, হ্যাঁ একটা সিরিয়াল নিয়ে বসে থাকো, একটা সিনেমা দেখো, হ্যাঁ কে দেখে, অথচ এর চেয়ে বেশি টাইম টিভিটার সামনে বসে থাকছে, কে দেখে, আমার 14 বার ওঠার 14 বার ওঠো তো কি হচ্ছে, একটা জিনিস
এটার আওয়াজ আসছে, একবার ওই চ্যানেলের আওয়াজ, ওই চ্যানেলে তো করে গান গাইছে, এই চ্যানেলে হয়তো কাউ 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 করে কেউ কাউকে নিয়ে পড়ছে, এগুলি মাথায় লাগে না, সারাক্ষণ করছে, সারাক্ষণ মাথাটা মানে মাথা তো এক, মাথার নাড়গুলো তো একটা জিনিস ক্যাচ করবে, করতে না করতে আরেকটা হচ্ছে, করতে না করতে আরেকটা, সারাক্ষণ টিভি ঘুরিয়ে যাচ্ছে, সার্চ করে যাচ্ছে, বুঝেছো? এগুলি কাজ করেছে, এর জন্য একটুতেই অধৈর্য বিরক্ত হয়ে যেত, রেগে যেত, কেউ যেন না আসে বাড়িতে, আমি একা আমি মানে একা মানে এও কেউ আসতে পারবে না, বুঝতে পেরেছো? কাউকে ফোন করবো না, শুধু আমাকে করবে, মাসিকে করবে, ওই রে তুই আয় রে, এই রে ওই রে, মাসির দৌড়ে দৌড়ে আসতে হতো, মাসির ঘরে একটা কোনো চারাপোনা বাচ্চা, হ্যাঁ ছানা, একটা পুচকি ছানা, হ্যাঁ, আর আমাকে বলতো তুই যা ঘুরে ফিরে আয়, বিভিন্ন জায়গার খবর টবর মানে যা আনন্দ করতে করছিস নিয়ে আয়। আমি তো জানি না তলে তলে সে এই কীর্তি করছে যে ওষুধ বিষুধ ছেড়েছে যাতে আমি ওই দিকে না, মানে আমার মাথাটা যেন ওই দিকে না যায়। সে যে এত বড় চুক্তি মেরেছে তা তো আমি জানি না, সে একদিন দুই দিন, মাসের পর মাস না, বোধহয় বছরের দিকে ঘুরতে গেছে, সে ওষুধ ছেড়ে দিয়েছে। এবার হালুয়া টাইট করে দিয়েছে ওষুধ, যেই ওষুধ ছাড়তে নেই সেই ওষুধ উনি ছেড়ে দিয়েছে। এই ওষুধ ডাক্তারকে বলে আস্তে আস্তে ডাক্তার ছাড়ে, ডাক্তারও হুট করে ছাড়ার ওই পায় না, সেই ডাক্তারের ওখানে গিয়ে এবার বলেছে, ডাক্তার যে বুঝিয়েছে যে উনি এমনভাবে ওষুধ ছেড়েছে কোনো ওষুধ ওনার কাজ করছে না, কারণ উনি খুব সুন্দর করে একটা জিনিস বোঝালেন যে যে কোনো একটা ওষুধ যখন কাউকে রেগুলার বেসিস দেওয়া হয়, জানবেন যে যে অর্গানের জন্য দেওয়া হয়, ধরুন কারো থাইরয়েডের জন্য দেওয়া আছে, এবার থাইরয়েডে যখন সেটা কাজ করে, শুধু ধরুন সেটা থাইরয়েডে সেটা কাজ করে না, থাইরয়েডটাকে সে ঠিক করছে, এবার থাইরয়েডটা কী করছে, সে ঠিক হচ্ছে, তখন যেহেতু সেটা বেঠিক ছিল আস্তে আস্তে ঠিক হচ্ছে, মানে সে অন্যান্য অর্গানের সাথে একটা সেট আপে আসছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, আগে সেটা সেট আপে ছিল না, এবার একটা সেট আপে আনা হচ্ছে, এবার তুমি যদি ওষুধটা বন্ধ করো সেই সেট আপটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার টোটাল অর্গানের মধ্যে কোনোটার মধ্যে বেশি, কোনোটার মধ্যে কম, কোনোটার মধ্যে ভবিষ্যতে পড়বে, মানে তোমার পুরো অর্গানিক যে সিস্টেমটা ভিতরে সমস্ত কিছু মানে শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে কিন্তু এটা নাড়াচাড়া হচ্ছে। সুতরাং ডাক্তার তো সেটা জানে যে এটার সাথে ওটা, ওটার সাথে ওটা, না সেটা ভাবে দেওয়া হবে। তো উনি নিজে নিজে, কেউ যদি নিজে নিজে এটা করে চালায়, ওটা বন্ধ করে জন্য বলে একটা কোর্স করবে, এই করবে, এমনিও যারা দুধটা করে ফেলায়, আর সেগুলো তো এগুলি ভাইটাল ওষুধ, এগুলি তো রেগুলার বেসিস হচ্ছে, এগুলি তো ক্রনিক ডিজিজ, এগুলো তো ছাড়া যাবে না, না? আর একটা বয়সে যে বিশেষ করে থাইরয়েড, প্রেশার, সুগার, এগুলো মন মন চাইলেও ছেড়ে দিলাম, এগুলি এক্সপেরিমেন্ট করা যায় না, সে আয়ুর্বেদ দিয়েই করো, কবিরাজি দিয়েই করো, আর কী জানি চাঁদশি দিয়েই করো, যাইভাবেই করো না কেন, এগুলো করা যায় না, কিন্তু সেখানে অ্যালোপ্যাথিতে সে করেছে, আর আমি ধরতেই পারিনি জিনিসটা যে সে এখন চুপে চুপে এই করে যাচ্ছে, আমি তো বুঝতেই পারিনি। এখন তো ওনার কোনো ওষুধ কাজ করছে না, এখন ওনার জিনিসটা যে গড়বড়ের মধ্যে চলে গেছে, ওনার শরীরটা যে গড়বড়ে, তবুও যে ওনার বলতে নেই, আমার ঠাকুরদা ঠাকুমার আশীর্বাদ আমি বলবো, পূর্বপুরুষের আশীর্বাদ বলবো যে সব কিছু অল্প চেক আপেই ধরা পড়ে গেছে, কারণ ওনার যা করেছেন উনি এই বয়সে, অনেকের অনেক ট্রিটমেন্ট আছে যেগুলি অনেকবার পরীক্ষার পরেও ধরা পড়ে না, তার জন্য খুব বড় বড় মানে পরীক্ষা করতে হয়, অনেক মানে হালকা পালকা পরীক্ষাগুলিতে ধরা পড়ে না, অর্ডিনারি পরীক্ষায় ধরা পড়ে না, কিন্তু আমার মার টোটালি মানে অর্ডিনারি পরীক্ষা, যেটা মানে জাস্ট নর্মাল পরীক্ষায় ধরা পড়ে গেছে, যেটা ওরা ধরতে চেয়েছে, নাহলে আরও অন্য পরীক্ষা দিতে হতো, হয়তো এখানে না, সেটা বাইরে নিয়ে যেতে, মানে আমাদের যখন ভর্তি করেছে তখনই বলেছে আমাদের এখানে কিন্তু আইসিইউ নেই, পেশেন্টের যে অবস্থা এটা আইসিইউ পেশেন্ট, সেখান থেকে কিন্তু উনি রিকভার করেছেন। হ্যাঁ, ওটা দেখিয়ে ডাক্তার দেখিয়ে কী বকাবকি করেছে, নার্সরা তো টপকে টপকে চলে যাচ্ছে, আয়ারা তো ধারে কাছে আসতে পারছে না, কি মানে যে কদিন ছিল বকা, বাপরে বাপ, তারপরে আমি বলবো সে আমাদেরকে কমপ্লেন করছে, নার্স আয়ারা এরকম করলে কী করে ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট নার্স আয়া ডাক্তার ডিসচার্জ দিয়ে দিতে চাচ্ছে এমন অবস্থা। হ্যাঁ, তো তাও একবার আমার ভগ্নিপতি বলেছে যে ডিসচার্জ দিয়ে দেবো, করিয়ে নিই, কবে দেবেন, তারা ডাক্তার বলছে যে তাহলে বন দিয়ে দিতে হবে, হ্যাঁ এখনও আমরা একটু বিষেতে রাখতে চাই, তারপরে ডাক্তার বলেছে ঠিক আছে নিয়ে যান, সেদিন না পরের দিনই বলেছে নিয়ে যান, মোটামুটি আমরা দেখে নিয়ে যাই, আমরা আরও এক্সট্রা 2 দিন রেখেছি। ওরে ডাক্তার, ডাক্তার না মানে সে যেহেতু ডাক্তার, হাসি পেয়ে গেছে ডাক্তারের, আর নার্স টপকে চলে যায় ওইদিকে, আর আয়া
বেডের মানে মা যেখানে বেডটার অন্যদিকে বসে, যেখান দিয়ে মা দেখতে পাবে না। হ্যাঁ, ডাকবে সময় মতো, তো আসবে। বাবা কি ভয় পায়, আয়ারা ভয় পেয়েছে, বাপরে বাপ। আর যেদিন প্রথম নিয়ে গেছি তখন তো তার সেন্সই নেই, সুগার ফল করে গেছে। বলতে নেই, সঙ্গে সঙ্গে কি ওষুধ দিল, ওনার সুগার মানে ওনার কিন্তু সেন্স শুরু হয়ে গেল এবং সবাইকে চিনতে পারলো সঙ্গে সঙ্গে, তার 3 মিনিটের মধ্যে। বলছে এ কী নিয়ে এসছেন পেশেন্ট? আমি যে এ কী নিয়ে আসবো, কী করে বুঝবো? এ যে এরকম কালকে অব্দি যে মানে শক্তভুক্ত একটা মানুষ, তার এরকম হয়ে গেছে। এই আবার কি এমন হয় যে কন্টিনিউস এরকম হয়েছে তা তো না। এই ঠিক থাকছে, এই যে যখন আমরা নিয়ে গেছি তার কিছুক্ষণ আধ ঘন্টা আগের থেকে হঠাৎ করে ডেটোরিয়েট হলো। তার আগে অবধি বসে আড্ডা দিল, আমার বোন চলে আসছে বেহালা থেকে, গল্প করছে, ছানাটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে কথা বলছে, পাড়ার মাসিরা এসে তাদের সাথে গল্প করছে, বিভিন্ন অন্য কথা টথা। হঠাৎ করে ডেটোরিয়েট শুরু হয়ে গেল। মানে সকালবেলা একবার হয়েছে, তারপর দিব্যি সবার সাথে ওইটাই করলো, ইন্টারাকশন করলো সব কিছু। হঠাৎ করে বিকেলের থেকে আমার বোন বললো রাখাটা উচিত হবে না, মাসিও বললো আমরা একবার একটু হাসপাতালে নিয়ে যাও। এদিকে হাসপাতালে সে যাবে না, বেরিয়ে যা, চলে যা, সে কী বকা, যা এখান থেকে চলে যাও। বোনকে মানে পারলে লাথি মেরে বেহালায় বের পাঠিয়ে দেয়, আবার সে যাবে না। তারপরে তো তার আর কন্ট্রোলে ছিল না, নিয়ে যাওয়া হয়েছে। ওখানে গিয়ে তো সেন্স নেই, স্বাভাবিক। এইভাবেই বোধহয় যাদের সুগার ফল করে ওই হয়ে যায়, আমি যা বুঝলাম। কিন্তু লাকিলি বলে না জমে মানুষে টানাটানি করে ওখানেই রিকভার করা হয়েছে। ভাই ভগবান, রিকভারের পরে ডাক্তার এটাকে ওটাকে জিজ্ঞাসা করেছে, বলছে আমি ডাক্তার, তুমি আমাকে ধরছো কেন? ছাড়ো, আমাকে ধরবে না কেন? কি পোকা কি করেছে সবাইকে। ডাক্তারকে বলে ডাক্তার পড়াশোনা শিখে, ডাক্তারবাবুকে বলছে পড়াশোনা শিখে। ডাক্তারবাবু বলছে হ্যাঁ মা, আমি না পড়াশোনা শিখেই এসেছি, আমি হাতুড়ে না। ওই যে টিভিতে শেষ করে দিয়েছে। শিখে ডাক্তারবাবুকে আবার বলছে আমি কি কি দেখার জিনিস কি আছে যে আমাকে সবাই ঘিরে ধরেছো? হ্যাঁ, কি দেখার আছে? যাও যাও, নিজের কাজে যাও। আসলে ওনার ট্রিটমেন্টের জন্যই ওনাকে সবাই ঘিরে ধরেছে। কেউ চ্যানেল লাগাবে, কেউ যেটা করে চুলের পুটুলি করবে, হ্যানা ত্যানা করবে, যা 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 দরকার। কেউ আঙুলের মধ্যে এটা দেবে, এটা নিয়ে আয়, ওটা। আর একটা এমার্জেন্সিতে পেশেন্ট নিয়ে গেছে, 14 রকমের তো আসবেই না সেই টাইমে। হ্যাঁ, সবাইকে এটা ধরবে, কোন বেডে নেবো কি না, হ্যানা ত্যানা চলবে। এখানে কি হচ্ছে? আমাকে সবাই ঘিরে ধরেছো কেন জিজ্ঞাসা করছে। ঘিরে ধরেছো কেন? কি দেখতে এসছো সবাই এখানে? যাও যাও, যে যার নিজের কাজে যাও। বোকা সবাইকে, আর তোর ধরতেই পারছে না। তারপরে আমার বোনকে বলছে কি চাইছিস তোরা? এইরকম ল্যাগ ব্যাগে একটা এই বয়সী মানুষকে নিয়ে কি এক্সপেরিমেন্ট করতে চাইছিস? হ্যাঁ, এই তো বয়সটা তো এখন আমাকে শান্তি মতো চলে যাওয়ার বয়স। তোরা আমাকে যে এত সুই ঢুকাচ্ছিস, মানে সূচ ঢুকানো হচ্ছে শরীরে। আর কী চাইছিস? কি আমি কি দৌড়াবো আবার উঠে? না কি আমাকে কি স্পোর্টসে নামাবি, অলিম্পিকে নামাবি? তো কেন আমাকে এরকম করছিস? আমাকে শান্তিতে যেতে দিচ্ছিস না কেন? চিন্তা করতে পারো। এইসব কি বোকা আমার বোনকে আর মাসিকে, বাবা গো। আমাকে বাবার বলছে এদেরকে তুই ডেকে এনেছিস কেন? মানে মাসিকে, যেই মাসিকে ছাড়া তার এক চলে না, এদেরকে তুই ডেকে এনেছিস কেন? হ্যাঁ, মানে একে শান্তি মতো, হ্যাঁ তুই দেখছিস আমাকে বাড়ি। তুই জানিস তোর মা মানে সুই ফোটানো ভালোবাসে না। হ্যাঁ, আমি তো জানি সে কোনো দিন ধরা পাকলাগুলি পছন্দ করে, চুলই আশ্রাতে দেয় না কাউকে, নিজে চুল আশ্রাবে। হ্যাঁ, তার খাটের মধ্যে কেউ বসবে না, একটু এরকম ধাঁচের, বুঝেছো তো? না নোংরামের জন্য না, তার মতো করে সে গুছিয়ে থাকবে। তার টর্চ কেউ ধরবে না। টর্চ নিয়ে 1 সেন্টিমিটার যদি সে যেখানে টর্চটা রাখে নাগালে সব কিছু, তার সবসময় মনে হয় সবাই তার হাতের নাগালের জিনিস সরিয়ে দিচ্ছে। যার জন্য সেটা আমার দিদারও ছিল। মানে একদম দিদার ধাঁচগুলো পাইছে, মায়াগুলো। তারপরে কী করেছে, কী করতো, টর্চটা ঠিক যেইভাবে রাখতে হবে, আগে টর্চটা ধরার আগে দেখে নিবি টর্চটা কীভাবে রাখা আছে।
আর টর্চটার মধ্যে কী কী রাখবে, গার্ডার রে, সুতো রে, পেঁচায়া পুচায়া, বাপ রে বাপ, সে মানে একটা বিছানা না যেন একটা মানে রীতিমতো মনে হয় যেন বাংলাদেশে চলে যাওয়ার মতো এমন অবস্থা, মানে রীতিমতো একটা ভালো সেট আপ আছে ওর মধ্যে, রুমাল রে, ভেজলিন রে, মানে ছাতা, জলের বোতল, টাকার বাক্সটাই জানে, ও জলের বোতল অব্দি আছে, টর্চ আছে, মোবাইল আছে, উড়িয়ে সব মানে 3-4 রকমের রুমাল, মানে ন্যাকড়া 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 ন্যাকড়া, মানে ছিঁড়ে 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 বিভিন্ন সাইজের, হ্যাঁ, কোনটা পা মোছার, কোনটা হাত মোছার, হাতের থেকে পড়ে গেলে সেটা যাতে তুলতে না হয়, তুলে কষ্ট করতে না হয়, সে পরে তুলবে, এবং সেটকে সেট রুমাল সে রেখে দিয়েছে। হাত না যেন তার একটা মানে ছোট্টখাটো মণিহারি, ওই সে কিছু ধরতে দেয় না, বুঝেছো, তো ধরেও না কেউ, চিরকালই রাগী মানুষ সে, এরকমই। ওরে বাবা গো, এবার ওখানে তো একটু নাড়াচাড়া পড়ছে, নাড়াচাড়া মানে ট্রলিটা ধরে টানছে কেউ, এগুলি তো করবে, গড় 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 করবে, তারপরে সেরকম মানে ধরো চুলটা সরিয়ে দিচ্ছে, হাতের আঙ্গুলের হাতের বালাটা খুলতে হচ্ছে, বাট বালা ফালা পরিয়েই তো নিয়ে চলে গেছি, হ্যাঁ, এইবার তো আর বালা খুলতে পারে না, কবে যে বালাটা উনি চ্যাপটাইছে, আমার তো এইসবের দিকে নজর, উনি ভাই কোনো দিনই নজর না, আমি পড়িও না, দেখো না আমার হাত পাত পরিষ্কার, গলা ফলা পরিষ্কার, হ্যাঁ আমি পড়ি না, আমার শ্বশুর শ্বশুর করে, আর আমার হাতে ফাতে অবস্টেকেল আমার ভালো লাগে না, আমার একটা ঘড়ি ঠিক আছে, আমার ঘড়ি পরতে ভীষণ ভালো লাগে, তাও আমার দামি ঘড়ি না হলেও হয়, আমার ওই নিউ মার্কেটে আমি 90 টাকা 100 টাকা দিয়ে কিনতাম, কিছু তো তার নাগালের মধ্যে রাখে, সে কিছু ধরতে দিত না, মানে কি এমনকি কান চুলকানির দেশলাই সেটাও পর্যন্ত রেখে দিত, বুঝেছ, কি বুদ্ধি করে যে রাখতো, বা আবার একটা ছোট্ট জায়গার মধ্যে যে এত জিনিস থাকতো, এবং চাদর পেতে শোবে না, চাদরের ওপরে সে শাড়ি, ডবল শাড়ি 2 ভাগ করবে, সেইভাবে শোবে, ওড়না দেবে, মানে সে এক অন্যরকম ব্যাপার, হ্যাঁ, মানে যত দামি তুমি চাদর পাতো না কেন, চাদরের ওপরে সে শাড়ি বাঁধবে একটা সুতি, তাহলে তার আরাম লাগে, সুতরাং তার বিছনায় কেউ উঠবে না, এবং বিছনার মধ্যে উঠলে তার মনে হয় তার সব কিছু গুটিয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে চাদর গোলপাক খেয়ে যাচ্ছে, এটা উঠবি না, ছিল, কি অবস্থা, ছেলে পেলে কি পা হাত দিয়ে সরিয়ে দেবে, ধরবি না আমাকে, মানে ছেলে পেলে ধরো কোলের মধ্যে ওই ওই করছে, নাতি পুতি, এই যে আমার বোনের ছেলেটা আসে, একটু দৌড়াদৌড়ি করছে, চোখ পাকিয়ে তাকিয়ে দেবে, বকা দেবে, এমনি কিন্তু ভীষণ ভালোবাসে, চেঁচামেচি করবে না, কেউ চেঁচামেচি করবে না, চুপ করে দুটো গল্প করো, বসে থাকো, জড়িয়ে জড়িয়ে শুয়ে থাকো, এটা না, ওর ভাই ওইসব পারে না বেশি, বুঝেছো তো, ভালো লাগে না, তারপরে বরাবরই তাই আমার মা, ওই জন্য বলতো খেলতে চলে যায়, এ করে যায়, আমার আমার মতো থাকতে দেয়, ভীষণ রাগই ছিল, আজ ওখানে গিয়ে তো বকাবকি শুরু করে দিয়েছি, কী বকা দিয়েছে সবাই কি, তো তারপরে ভর্তি করানোর পরে আস্তে আস্তে একটু একটু ধাতস্থ হয়েছি, কেন স্যালাইন দিয়েছে, কথাই বলবে না কারোর সাথে, স্যালাইন কেন দিয়েছে, তারপরে তাকে বাঁচিয়ে রেখে লাভ কি, এই বয়সে এগুলি কী ধরনের কাজ, বরঞ্চ যারা বাঁচতে চায় ছেলে ছোকরা তাদেরকে বাঁচাও, এখন আমাকে বাঁচিয়ে তোমাদের লাভটা কী, অযথা আমাকে নিয়ে ব্যস্ত থাকছো, হ্যাঁ, বরঞ্চ যারা ছেলে ছোকরা রয়েছে, যাদের বেঁচে থাকলে এখন কাজ আছে অনেক, জীবনটা আমি তো জীবনটা দেখেছি অনেক, আর তো দরকার নেই আমার, হ্যাঁ, আমাকে বাঁচিয়ে রাখা মানে তোমরা সবাই ওনার ওপর ইনভলভ হয়ে রয়েছে, বরঞ্চ তোমাদের ইনভলভমেন্টটা তোমরা ছড়িয়ে দাও ছেলে ছোকরার কাছে, যারা বাঁচতে চাইছে, এই হচ্ছে বাঁচতে চাইছে মানে যাদের বাঁচা দরকার, মানে নেক্সট জেনারেশনের ওপর ছড়িয়ে দাও ট্রিটমেন্টটা, আমাকে নিয়ে রয়েছো কেন তোমরা, আমার তো এখন যাওয়ার সময়, আমাকে বাঁচালে কি আমি অলিম্পিকে দৌড়াবো, আমাকে বাঁচালে কি আমি ইসেতে নামবো, মানে স্পোর্টসে নামবো, আমাকে দিয়ে লাভ কি, বরঞ্চ কতজন কত কিছু পারছে না, টাটছে না, হাত পা ব্যথা, হ্যানা ত্যানা, হ্যাঁ, ওদের কাছে দাও, ওদেরকে তোমার মানে তোমার এফোর্ট, তোমার ইনভলভমেন্ট, তোমার ব্যস্ততা, তোমার পারফরমেন্স ওদেরকে দেখাও, মানে উনি সেটাই বলতে চাইছেন, ডাক্তার নার্স এদেরকে, ওরা বলছে যে মা কিন্তু পেশেন্ট হয়ে যেই আসুক তাকে তো আমরা ছাড়বো না, তাকে তো আমরা ছাড়বো না, আমাদের তো ওথ নিয়ে এটা তো এসেছো, বলে কি এটাই তো আমরা ওথ নিয়েছি, যে পেশেন্ট হয়ে আসবে সে ছেলে ছোকরাই হোক আর সিনিয়র সিটিজেন হোক, চলে যাওয়ার মানুষ হোক, তাকে তো আমরা যেতে দেবো না মা, আমরা আমাদের তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, ব্যাস, কেন বলেছে রেগে গেছে, রেগে টেগে গিয়ে যাবে, তারপর তো ভর্তি করিয়ে দেওয়া হয়েছে, বলছে শোনা আমি এখন অনেক ভালো আছি, বাড়ি নিয়ে চলো না, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার মতো তো নাই, তারপরে
আমরা রেখে এসেছি, তখন আমরা সবাই যাতায়াত করেছি। পরে পেশেন্ট ডাক্তারবাবুকে বললাম যে উনি ধরাছোড়া তো পছন্দ করে না, আর এই যে সূচ ফুটিয়েছেন, আর এমনিতেই তো ওনার আর্থ্রাইটিসের ব্যথা শরীরে, আঙ্গুল নাড়াচ্ছেন, আঙ্গুল এটা করছেন, ভীষণ কষ্ট পায় উনি, করবেন না, ওনাকে সহজে আমরা ছুঁই না, ভীষণ ব্যথা পায়। আসলে আর্থ্রাইটিস না, হাড্ডিতে ব্যথা, বুঝতে পেরেছো? কোনো দিকে উনি মানে খুবই কষ্ট, মানে আঙ্গুলটা মুড়াতেও কষ্ট। বলে বুঝতে পেরেছেন যে ওনার কথায় কিছু মনে করে, বলে কি না না, পেশেন্ট রেগে গিয়ে অনেক সময় বলে এ তো কিছুই না, এর চেয়ে অনেক কিছু বলে, যারা হাড় ভাঙা পা ভাঙা নিয়ে আসে অ্যাক্সিডেন্ট অবস্থা, পেশেন্ট অনেক কিছু বলে, আর এ তো কিছুই না, হাড় ভাঙা এসব বসে ফিজিওথেরাপির সময় যা এক একটা কথা বলে পেশেন্ট। বলছি হ্যাঁ, তারপরে নর্মাল ডেলিভারির সময় বলছি হ্যাঁ জানি, তবু আমি দেখো আমার সৌজন্যতাটা তো আমি বলবোই না ডাক্তারবাবুকে, আমরা তো চাইবই যে পেশেন্টের ওপর যেন ওই না হয়। হ্যাঁ, তো বুঝিয়ে দিয়েছি যে এর জন্য বাবা টুরি বাবা দিদিমণি, বলছি হ্যাঁ এমনি উনি পছন্দ করেন না বলে কি, বুঝতে পেরে খুব সুন্দর ব্যবহার দিয়েছে মা মা করে। কিন্তু ওই যে এক কথা, ডাক্তারবাবু পরে সব প্রচুর চেক আপ করেছে, চেক না কি জানি টেস্ট করেছে, সব টেস্টেই এক জিনিস ধরা পড়ছে যে ওনার হার্টের মধ্যেই ওনার এবার এফেক্টেড হয়েছে, হার্ট এফেক্টেড হয়ে গেছে প্রচণ্ডভাবে। আমি বললাম এই করেছে, বলে কি ওই যে না খেয়ে খেয়ে ওনার একরকমভাবে ওষুধ খেলে একরকমভাবে হার্ট এবং আনুষঙ্গিক অঙ্গগুলি থাকে, এইবার হচ্ছে ওনার হার্টের মধ্যে এত এফেক্ট করেছে যে কোনো ওষুধ আর কাজ করছে না ওনার হার্টে। ওরা তো আস্তে আস্তে দেখবে, যার জন্য আপনারা কিন্তু তৈরি থাকবেন, যখন তখন আইসিইউতে নিয়ে যেতে হতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আর হবে না। আমি বলছি ঠিক আছে, সেটা ঠিক আছে, আপনারা তো আগে ফার্স্ট ধাক্কাটা দিন, আমরা যেটা বললাম মানে ফার্স্ট ধরাটা ধরুন, দেন আপনারা যেভাবে যা বলবেন সেভাবেই করবো, আপনাদের উপর দিয়ে তো যাবো না না। তারপরে বললো যে না, বলতে নেই, সমস্ত চেক আপ টেকআপে প্রথম ইয়েতেই ধরা পড়ে গেছে সব কিছু, এবং ওরা যেটা একটা আন্দাজ করেছিল সেটাই, যে ওনার ওষুধ না খেয়ে খেয়ে, ওষুধটা না খেয়ে খেয়ে, হার্টের ওষুধটা না খেয়ে খেয়ে, মানে নিজে থেকে ছেড়েছে তো, ছাড়া ধরা নিজের ডাক্তারি নিজে করেছে, এর জন্য হার্টের মধ্যে কি একটা লামস না কি একটা হয়েছে ওনার, যেটা এই ওষুধ না খাওয়ার ফলেই হয়েছে, বুঝেছো? এটা ওরা সন্দেহ করেছে, তো সেটা ধরা পড়ে গেছে একদম, এবং অর্ডিনারিতেই ধরা পড়ে গেছে, যার জন্য হার্টের মধ্যে একটা অ্যাটাক এসে গেছে। হ্যাঁ, তাই জন্য চোখ টোক সব কিছু দেখলো, ওখানে রক্ত জমেছে এই জন্য একদম আলো সহ্য করতে পারছে না। তো তারপরে কিন্তু খুব জলদি রিকভার করেছে, জানো না, খুব জলদি রিকভার করেছে হসপিটালে, বাট প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড মাথা মাথা রাখতে পারছে না। হার্টের ইয়ে না, হার্টের রুগীর দেখবে, যেহেতু এখন একটা হার্টের ইয়ে হয়ে গেছে, দেখবে মাথাটা সবসময় সমস্যা, হার্টের সাথেই তো একটা ওই থাকে না, দেখবে হাই প্রেশার হলে মাথা যন্ত্রণা, লো প্রেশার হলে মাথা যন্ত্রণা, বিপি অ্যাবনর্মাল হলে মাথার কষ্ট, মাথা রাখতে পারছে না, মাথা এইভাবে রাখতে পারছে না, উঠলে মাথা টলা, বমি পাওয়া, সব কিছুই তো এই জিনিসটা হয় না। আর যেহেতু একটু নার্ভাস সিস্টেমে এসে হয়েছে, ওষুধ না খেয়ে খেয়ে ওই ওষুধটা বাদ দিয়ে ছ্যাঁতড়াইয়ে বাদ দিয়ে দিয়েছে, এইটারই এখন এই সাইড এফেক্টগুলি চলছে। এবার প্রচণ্ড ওষুধ, আর ওরা এক ধাক্কার এইজ যতটা, প্লাস এমনভাবে ওষুধ ছেড়েছে, ঝটপট করে এই ওষুধ, ওরা বলছে ঝট করে আমরা সেটা রিকভারিতে আনতে পারি না, আমাদের ধাপে ধাপে আসতে হবে, নাহলে অন্য অর্গান বিকল হয়ে যাবে। তো ঠাকুরের ইচ্ছায় ওরা ধাপে ধাপে এনেছে, কিন্তু ধাপে ধাপে আনলেও এতদিনের ধাক্কাটা সামলানো খুব মুশকিল হয়ে গেছে ওনাদের পক্ষে। আর এইজটা আছে, তারপরে এইজ হচ্ছে বড় কথা, তারপরে হচ্ছে ওনার যা রোগ, মানে এই ওষুধ ওই ওষুধ ঝট করে দেওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছো? কারণ উনি স্টেরয়েড নিতে 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 নিতে, মানে কোনো স্টেরয়েড ওনার শরীরে এখন আর কাজ করে না, মানে সর্বোচ্চ ওষুধ হয়ে গেছে, এদিকে এখন আর কোনো মানে অর্ডিনারি ওষুধেই চালাতে হচ্ছে ওনাকে, কিন্তু সব অর্ডিনারি ওষুধ দিয়েছে। কিন্তু ওই যে মাথা হারিয়ে বলেছে বাড়ি গিয়ে 3 থেকে 4 মাস ওনাকে বেডে সব গল্প করো অর্ডিনারি খাবার দিয়েছে, মানে বাড়ির অর্ডিনারি খাবার ডায়েট দিয়েছে, বরঞ্চ কত ওষুধ বাদ দিয়েছে, কিন্তু বলেছে টোটালি শুয়ে থাকতে হবে। তারপরে আস্তে আস্তে উনি ধাক্কা খেয়েছে যেহেতু মা একটা, বলছে দেন মানে আস্তে আস্তে উনি উঠতে পারবেন, এবং উঠে দিনে কালে উনি সব করতে পারবেন,
বলতে নেই, সবই করতে পারবেন বলে দিয়েছে একদম একদম। কিন্তু 3-4 মাস ওনাকে কিন্তু পুরো বেডে কথা শুনে চলতে হবে, কথা শুনে। এবং দেখো কত কিছুতে কত কিছু বাদ পড়ে, ওনার কিন্তু কোনো বাদ নেই। হ্যাঁ, মিষ্টি ফিষ্টি খেতে পারবে না যেহেতু হার্টের পেশেন্ট, মিষ্টি নুন এগুলি টোটালি বন্ধ থাকবে। ফ্রাই ফ্রাই খাবার কিন্তু নর্মাল খাও, ভাতের পরিমাণটা কমিয়ে দেবে, রুটি ওটস তো এইগুলি কোনো কিছু ওনার সহ্য হয় না, তো মুড়ি খাবে, এই খাবে, মুড়িটাও সেই কার্বোহাইড্রেট জাতীয় পড়ছে খাবারটা। কিন্তু খাবার খেতে হবে প্রচুর, হ্যাঁ, তরকারি পাশে মাছ মাংস, লাইট করে করে রান্না, কিন্তু রাইট করে করে রান্না হচ্ছে, সব হচ্ছে, কিন্তু উনি খেতে পারছেন না। আমি ডাক্তারকে বললাম ওনার কিন্তু খাওয়া নিয়ে সমস্যা হয়, আগে থেকেই বলে দিয়েছি। উনি যাতে খেতে চান, ওনার যাতে খিদে বাড়ে বা খেতে ইচ্ছা করে, বা খেতে দাও খেতে দাও, যে কী জানি বলেন এটাকে, সেটা যেন হয় সেরকম। বলে হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু কই দিল। আসার পরে 2 দিন উনি, মা দেখলাম বেশ একটু খাওয়া দাওয়া করছে, কেউকে ডেকে চা খাবো, ওই দিবি রে ওটা দিবি রে, সে কি হাসাহাসি, বাড়িতে হাসাহাসি মানে বিশাল হাসাহাসি। ও মা, আমার মনে একটা কোনো ওষুধ বাদ গেছে, বাদ দিয়ে দিয়েছে ওইটার, ওখানে বোধহয় দেখো ওষুধটা চলছিল সেইভাবে, হয়তো ওই ওই হয়েছে। এখন ওখানকার সব ওষুধ বাদ পড়ে ওরা যেটা দিয়েছে সেই ওষুধ খাওয়াতে হচ্ছে। এবার ওখানে যে ওষুধ ছিল সেই ওষুধের জন্য ওনার খুব খিদে ছিল, শুধু ওখানে বলতো আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে, খেতে দেয় না খেতে দেয় না, এই খেয়ে কি আর বাঁচবো, তার চেয়ে ওই এই সেই ফেনা তেনা কথা। আসার পরে কী সুন্দর খেলো, ও মা, তখন তো আর ওখানের ওষুধ না, ওখান থেকে যে প্রেসক্রিপশন দিয়েছে সেই জন্যই তো ওষুধ খেতে চাইছে না এখন আর। তারপরে বাড়িতে এসে কথা শুনে সেই দিনই মানে ডায়াপার তো খুলে ছুঁড়ে ফেলে দিল। একটা মানে একদম ডায়াপারের একটা বোন্দা আনা হয়েছে নতুন, পরলই না। আমার বোনকে বললো তুই পরে বসে থাক, 14টা জায়গায় লাগিয়ে বসে থাক। এ তো মানে কথাই, তার উপর তো কোনো দিন বাড়িতে কথাও বলা হয়নি, এবং তার উপরে কোনো কথা বললে সে মানতে পারে না, কাঁদতে থাকে, মানে 2 রকম হয়ে গেছে। মানে আইদার সে কাঁদবে, কেঁদে সে জিতে যাবে, যেমন বাচ্চারা কেঁদে জিতে গেল, মানে একটা ইমোশনাল ব্যাপার তৈরি করে দিল ব্যাপারটাকে, মানে সেন্টিমেন্টাল কথা বলে, অথবা আর যদি সেটা মানে সে তারটাই থেকে গেল, অথবা সে যা বলবে সেটা শোনো, বুঝতে পেরেছে, মানে মোদ্দা কথা সে আমাদের কথা শোনে না, ডায়াপার পরে না, কিচ্ছু করে না, সে উঠবে, 1-2 বার ওঠে, ভগবান যাকে উঠতে না করেছে কোথাও না যায়, 14 বার করে সে উঠবে, উঠে উঠে সে বাথরুম করবে, সে ল্যাট্রিনে ডায়াপার পরবে না, বেড প্যান ইউজ করবে না, কিচ্ছু করবে না সে। এখনও অবধি যে নতুন বেড প্যানটা এনেছে ইউজই ছুঁড়ে ফেলে দিয়েছে নিচে এরকম করে, এখন ওটা বমির জন্য ইউজ হয় জানো, তা ওটা ওটা হাঁটবে না, এই অবস্থা। কি করি বলো, এইগুলি না করলে এই যে সারাক্ষণ মাথা ঘোরায়, এর জন্য বারবার বলেছে আপনি উঠবেন না, এই করবেন না, ওই করবেন না, কারণ এখন শরীরটা একটা থিতুর মধ্যে আসছে, আর এত মানে চোখ টোকের মানে মাথা আর হার্টে এতটা লেগেছে ধাক্কা, এই টাইমে মাথা ওগুলি নিতে পারবে না। আপনি এখন রেস্টে থাকবেন, গল্প করবেন, আপনার স্পঞ্জ গা নিজে নিজে করে, কেউ ধরবে না, ওনাকে ধরতে পারবে না কেউ, এগুলো হয়। চুল আঁচড়াতে দেবে না, সে নিজে আঁচড়াবে, মাঝে মাঝে আমার বোন চুল আঁচড়ে দিয়েছে, কটমট করে দেখাচ্ছে, শুধু এখন একটা জিনিসেই ভয় পায় যে আবার যদি নার্সিংহোমে নিয়ে যায় রোজই বমি করবো, এই করবো, স্বাভাবিক বমিটা হবেই। এখন আমি কালকে বলেছি ডাক্তার নিয়ে আসো, যত ফিসই লাগে, মাসিকে বলেছি যত ফিসই লাগে ডাক্তার নিয়ে আসো, কিন্তু ডাক্তার তো আর এখানে পাওয়া যায় না। বোন তো সেটা বলছে যে আমাদের এখানে চলে আসো, আমি বললেই কি সেটা উঠি ওখানে চলে যাবো, এটা কি মুখের কথা নাকি? এখানে খোলামেলা জায়গায় থাকে, হ্যাঁ, বোঝে নাকি কিছু, সে ওখানে ছোট্ট ঘরে থাকবে, ওইসবের মধ্যে থাকা অভ্যাস নেই। এখানে 2টো লোক আসে, এই আসে, জানলা দিয়ে আলো দেখে, এই দেখে, যেটুকুনি হোক দেখে টেকে কি। আরও দেখবে একটা জিনিস, বয়সকাল হলে আমার মনে হয় এটাই ন্যাচারাল যে সে নিজের জায়গায় আসতে চায় মানুষ, নিজের কাঁথাটা, সে যদি ভাঙা বাড়িই হোক, ছেঁড়া ঘরই হোক, ছেঁড়া নাইটি, ছেঁড়া কাঁথা আমার আমার বিছানাটার মধ্যে নিয়ে যায়। দেখবে হাসপাতাল থেকে বলে যে ওনাকে নিজের জায়গায় নিয়ে যাও, আর বেশি দিন না, দেখবে হাসপাতালের লোকই বলে, আর পেশেন্ট নিজেই বলে আমার নিজের, অনেকে তো বিদেশ থেকে নিজের দেশে চলে আসে,
যে না, আমার নিজের দেশের মাটিতেই রাখ আমাকে। কারোর হয়তো বাড়িতে মন্দির আছে, বলবে আমার মন্দিরটা আমারে টানে। তখন কিন্তু কারোর বেনারসি শাড়ি, সাফারি কোট, আমি অমুক, আমি মিস্টার তমুক, সেইসব কিন্তু টানে না একটা সময় প্রচণ্ড মানুষ ডাউন টু আর্থ হয়ে যায়। তার ঘর, তার খাট, এগুলি কখনো, যেমন আমার বাবা বলেছিল যে আমি কিন্তু ফিরবো, আমি চলে আসবো, যদি এইভাবে না আসতে পারি ওইভাবে চলে আসবো, মানে যদি বেঁচে না আসতে পারি মৃত্যুর পরেও আমি চলে আসবো। এবং ঠিক সেটা তাই। মাকে নিয়ে এসে, মা কিন্তু একদমই যেতে চায় না ইসেতে, হাসপাতালে নিয়ে গেলে তার বোনেদের কথা মনে পড়ে, বোনেদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং বোনেরা ফেরেনি। বিশেষ করে ছোট বোনকে নিয়ে যাওয়া হয়েছিল। সেইটা বলে যে কী জানি বললো, চাদরে তুলে দোতলার থেকে একতলায় করে করে দোতলার থেকে একতলায় নামিয়ে নিয়ে গেল কৃষ্ণাকে, মানে আমার ছোটো মাসিকে। আর ফিরলো না, নিয়ে গেল, মানে ঘরে আর রাখতে পারছে না, নিয়ে গেল ঘরের বউটাকে, ঘরের মেয়েটারে নিয়ে গেল কৃষ্ণারে, এরকম খুব ওই করেছে, নিয়ে গেল আর নিয়ে গেল, মানে এইগুলি ধরনের একটা সেন্টিমেন্টাল ব্যাপার আছে। তো এর জন্য ওগুলো এখন দিয়ে আসছিস, দেখ তাহলে তো আর ফিরবো না, দিয়ে আসা মানে আর ফিরবো না, এই একটা ভয়, এটা ওটা তার কাজ করছে সবসময়। ভয় না, তার নিজের